বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর এবং বিশেষ করে রংপুরের গাইবান্ধার পলাশবাড়ি এই নামগুলো এখন শুধু একটি উপজেলা বা জেলা হিসেবে সীমাবদ্ধ নেই। এখন এই জায়গার সঙ্গে জড়িয়ে গেছে ধর্মীয় সংবেদনশীলতা, রাজনৈতিক উত্তাপ, সাম্প্রদায়িক উদ্বেগ আর এক ধরনের ভূ রাজনৈতিক সন্দেহ। কেন? কারণ সেখানে একটি বিশাল ৭৫ ফুট উঁচু রামমূর্তি নির্মাণ প্রায় শেষের পথে। খেয়াল করবেন কোথায় হচ্ছে? বাংলাদেশের রংপুর ডিভিশনের গাইবান্ধা জেলার পলাশবাড়ি। সেখানে পলাশবাড়ি উপজেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলায়, এটি রংপুর বিভাগের অন্তর্গত। আর রাম মূর্তিটি তৈরি হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বৃন্দাবন পাড়া নামের গ্রামে। স্থানীয় সমাজসেবক হরিদাস বাবুর উদ্যোগে এই বৃহৎ ধর্মীয় প্রকল্পটি শুরু হয়েছে ২০২৪ সালের আগস্টে। খেয়াল করবেন আবার তারিখটা, ২০২৪ সালের আগস্ট, যে বছর যে মাসে ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল। সেই দিন, তারপর থেকে সেই মাসেই শুরু হয় নির্মাণ প্রায় শেষের পথে। আর এই নির্মাণকে ঘিরে শুধু স্থানীয় স্তরে নয়, দেশের নানা মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ বলছেন এটা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও সাংস্কৃতিক প্রকাশ, আবার কেউ বলছেন এত বড় প্রকল্প এই সময়ে, এই অঞ্চলে, এই বাস্তবতায় একেবারেই স্বাভাবিক নয়। এমনকি কেউ আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন এর পেছনে আন্তর্জাতিক মদত আছে, বিশেষ করে ভারতের কোনো কৌশলগত স্বার্থ এর মধ্যে আছে। আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি বিশ্লেষণ করব, আবেগ দিয়ে নয়, অযথা ভয় দিয়ে নয়, বরং রাজনৈতিক বাস্তবতা, ধর্মীয় সংবেদনশীলতা, নিরাপত্তার দিক আর ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে। সংক্ষেপে প্রথমে একটা জিনিস পরিষ্কার করা দরকার, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ একেবারে কাল্পনিক কিছু নয়। এটা বাংলাদেশের জন্মের পর থেকেই আছে, কিন্তু জন্মের পর থেকে আছে বলেই সে সময়ের ২২% হিন্দু, ১৯৭১-এর ২২% হিন্দু, আজকে সেখানে নেমে এসছে ৮%। কিন্তু তা সত্ত্বেও বলবো, গত ২ বছরে নানা সময়ে হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা, মন্দিরে আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, ভয় দেখানো, এসব ঘটনা বারবার আলোচনায় এসেছে এবং ভারত সরকার তাদের মৌনতা দূর করে তারা প্রতিবাদও জানিয়েছে মোহাম্মদ ইউনূসের আমলে, এবং তারেক রহমানের আমলেও প্রতিবাদ কিন্তু আসছে। এই ঘটনাগুলোর ফলে সংখ্যালঘুদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে, আর সেই অনিশ্চয়তা স্বাভাবিকভাবেই তাদের ধর্মীয় প্রতীক, উপাসনালয় কিংবা বড় কোনো ধর্মীয় নির্মাণ প্রকল্পকে আরও বেশি স্পর্শকাতর করে তোলে। অর্থাৎ এমন একটা পরিবেশ যখন চলছে বাংলাদেশে, সেই সময়ে ৭৫ ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণ করা শুধু একটি প্রকল্প নয়, এটা একটা বড় রাজনৈতিক বার্তাও দিচ্ছে। আর রাজনৈতিক বার্তা হলেই তার প্রতিক্রিয়া আসবেই। এখানেই শুরু হয় আসল জটিলতা। একদিকে আছে হিন্দু সম্প্রদায়ের দাবি, আমাদের ধর্ম পালনের অধিকার আছে, আমাদের মন্দিরে দেবমূর্তি স্থাপন করার অধিকার আছে, আমাদের নিজস্ব জমিতে নিজের টাকায় ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকারও আছে। এই যুক্তি সাংবিধানিকভাবে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু অন্যদিকে আছে বাস্তবতা। বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, হিন্দুদের ওপরে আক্রমণ মানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ,
মৌলবাদী গোষ্ঠীগুলোর ব্যাপক উত্থান, সামাজিক মাধ্যমে প্রবল উস্কানি, ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে উত্তেজনা, আর তার সঙ্গে যুক্ত হয়েছে ভারত বাংলাদেশের সংবেদনশীল সম্পর্ক, যে সম্পর্ক তারেক রহমানের আগে মোহাম্মদ ইউনূসের সময় তো একটা ব্রেক ইভেন পয়েন্টে চলে এসেছিল। সেই সম্পর্কটা উন্নতি হবে ভাবা গিয়েছিল, উন্নতি হয়নি। তারেক রহমানের সময়ে সম্পর্ক এখন আরও খারাপের দিকে। ফলে এই সব কিছু মিলিয়ে একটা মূর্তি শুধু মূর্তি থাকে না, ওটা হয়ে যায় একটা প্রতীক। কেউ দেখছে ধর্মীয় স্বাধীনতার প্রতীক হিসেবে, কেউ দেখছে রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রতীক হিসেবে, আবার কেউ দেখছে প্রতিবেশী দেশ ভারতের কৌশলগত প্রভাব বিস্তারের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে। এবার আসি সবচেয়ে বিতর্কিত প্রশ্নে, এই মূর্তি নির্মাণের পেছনে কি আন্তর্জাতিক মদত আছে? আরও স্পষ্ট করে বলি, ভারতের মদত কি আছে? এখানে আবেগের চেয়ে তথ্য বেশি জরুরি। যে কোনো বড় নির্মাণ প্রকল্পের জন্য অর্থ লাগে, সংগঠন লাগে, নিরাপত্তা লাগে, প্রশাসনিক ছাড় লাগে, আর স্থানীয় সমর্থনও লাগে। ৭৫ ফুট উঁচু রাম মূর্তি সত্যি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাহলে প্রশ্নটা অস্বাভাবিক নয়, এত অর্থ কোথা থেকে এলো, কে দিল? স্থানীয় দান অনুদানেই কি এটা সম্ভব, নাকি এর পেছনে কোনো বাইরের উৎস আছে? এত টাকা খরচ করার কথা যে হিন্দু যে ব্যবসায়ীর নামে করা হচ্ছে, বলা হচ্ছে, প্রশ্ন উঠেছে যে তার কি এত টাকা খরচ করার মতো টাকা তার আছে? এই প্রশ্নগুলো কিন্তু বৈধ প্রশ্ন, কিন্তু বৈধ প্রশ্ন আর প্রমাণিত দাবি এক জিনিস নয়। এখানে অনেকেই ধরে নিচ্ছেন ভারতের মদত আছে, কারণ একজন ভারতীয় কূটনীতিকও পর্যন্ত এই নির্মাণ অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন। যে কারণে বাংলাদেশের ভেতরে কিছু রাজনৈতিক গোষ্ঠী ভারত বিরোধী বা ভারত ভীতিমূলক ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু শুধু একজন কূটনীতিকের উপস্থিতি বা সন্দেহের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রমাণ করা যায় না। তবে এটাও ঠিক, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীক খুব সহজে ভূ রাজনৈতিক অর্থ পেয়ে যায়। বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাস এমনিতেই সংবেদনশীল। সীমান্ত, নদী, বাণিজ্য, আশ্রয়, নিরাপত্তা, ধর্মীয় পরিচয়, এখন আবার এসেছে পুশব্যাক, এর ওপরে আছে গঙ্গা জল বন্টন চুক্তি, তিস্তা জল বন্টন, তিস্তা বাঁধ প্রকল্প, ভিসা ইত্যাদি সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সন্দেহ তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আর এই সন্দেহ যখন একটি বিশাল রাম মূর্তি ঘিরে তৈরি হয়, তখন বিষয়টা শুধু ধর্মীয় থাকে না, রাজনৈতিক হয়ে যায়। আর রাজনৈতিক হলে তার নিরাপত্তার প্রশ্নেও পৌঁছে যায়। এবার আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসলামী মৌলবাদীরা কি সত্যি শক্তি সঞ্চয় করেছে বাংলাদেশে? অনেক পর্যবেক্ষক বলছেন হ্যাঁ, শুধু ভারতের নয়, বাংলাদেশেও বলছেন, এবং বাংলাদেশের বাইরে বিশ্বের অন্যত্রও পর্যবেক্ষকরা বলছেন হ্যাঁ, বাংলাদেশে মৌলবাদী ইসলামী শক্তিরা শক্তি সঞ্চয় করেছে বিপুলভাবে, যার জন্য মোহাম্মদ ইউনূসের অবদান, এবং এখন অবদান হচ্ছে তারেক রহমান সরকারের। সাম্প্রতিক সময়ে কিছু সংগঠন, কিছু বক্তা, কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং কিছু রাজনৈতিক ধর্মীয় গোষ্ঠী প্রকাশ্যে অনেক বেশি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে হিন্দুদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। তারা মন্দির ভাঙার হুমকি দিচ্ছে, মূর্তি গুড়িয়ে দেওয়ার ঘোষণা করছে, তৌহিদি জনতার নামে রাস্তায় নামার কথা বলা হচ্ছে ভারত অভিযান করো। এগুলো সাধারণ ধর্মচর্চা নয়। তারা শুধু রাম মূর্তি ভেঙে ফেলার কথা বলছে না, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারীকে হত্যার কথাও বলছে, ভারতে ইসলামী রাজ প্রতিষ্ঠার কথা বলছে, আর গ্রেটার ইসলামিক বাংলাদেশ গঠনের কথা, পশ্চিমবঙ্গকে নিয়ে আরও কিছু রাজ্যের কিছু কিছু টুকরো নিয়ে করবার কথা। এটা তো সবাই জানে, এটা তো স্বয়ং মোহাম্মদ ইউনূস পর্যন্ত দেখিয়ে দিয়ে গেছেন, প্রমাণ করে দিয়ে গেছেন।
এই সবগুলো হচ্ছে উগ্র রাজনীতির ভাষা। এখানে সবচেয়ে উদ্বেগের জায়গা হলো যখন ধর্মকে রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তখন সংখ্যালঘুরা শুধু ভয় পায় না, রাষ্ট্রের ওপর আস্থাও হারাতে শুরু করে। রাষ্ট্র যদি তাদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে বড় ধর্মীয় নির্মাণ প্রকল্প তাদের কাছে সাহসী উদ্যোগ হয়ে দাঁড়ায় অবশ্যই, কিন্তু একই সঙ্গে বিরাট বড় ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই দ্বৈত বাস্তবতা খুব স্পষ্ট। একদিকে হিন্দুদের গর্বের প্রকাশ, আমরা মন্দির তৈরি করব, অন্যদিকে আতঙ্ক, আমাদের প্রিয় শ্রীরামের মূর্তি ভেঙে ফেলবে কিনা, মন্দির অপবিত্র করবে কিনা। আর এই আতঙ্ক থেকেই জন্ম নেয় নানা ধরনের গুজব, ষড়যন্ত্র, তত্ত্ব, রাজনৈতিক অতিরঞ্জন। যেমন কেউ বলছেন এই মূর্তি নাকি কেবল ধর্মীয় নয়, বরং ভারতীয় কৌশলগত স্বার্থের অংশ। কেউ বলছেন এই মূর্তির কোনো ক্ষতি হলে ভারতের রংপুর সংক্রান্ত কোনো অজুহাত, মানে আরো স্পষ্ট করে বলি, ভারত কার্নাড নামে যে কৌশলবিদ, যাকে নিয়ে আমি গতকালই একটি ভিডিও করেছি, যারা দেখেননি তারা দেখে নেবেন, যে রংপুরকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্যে আমাদের কৌশলবিদ ভারত কার্নাড তিনি কি বলেছেন। তো এই মূর্তির, অনেকেই বলছেন এই মূর্তির কোনো ক্ষতি হলে ভারতের রংপুর সংক্রান্ত অজুহাত তৈরি হতে দেরি হবে না। মনে রাখতে হবে, ভারতের বর্তমান সরকারের অন্যতম তাত্ত্বিক পরামর্শদাতা ভারত কার্নাড, যার কথা বলছি, গতকালও বলেছি, বারবার বলছেন শিলিগুড়ি করিডর মজবুত করতে ও চওড়া করতে ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে, এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। আরও একটি কথা বলি, ভারত সরকার এই যে শিলিগুড়ি করিডরের যে অংশ, ওই অংশকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে যুক্ত করার কথা বলছেন। ভারত সরকারের ডাইরেক্ট অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সেইটা তৈরি করবার চেষ্টা করছেন। এটা মমতা ব্যানার্জির সময় হয়েছিল, কারণ মমতা ব্যানার্জি স্পষ্টভাবেই ছিলেন বাংলাদেশের ওই রাজনীতির সপক্ষে। কিন্তু এখন মমতা সরকার চলে গেছে, এখন এসছে শুভেন্দু অধিকারীর সরকার, বিজেপি সরকার। এখন হয়তো বাংলাদেশের এই যে শিলিগুড়ি করিডর সন্নিবিষ্ট এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে হয়তো অত তাড়াতাড়ি ভারত সরকার কেন্দ্রশাসিত অঞ্চল নাও করতে পারে, তবে করতেও পারে ভবিষ্যতের কথা মনে রাখতে হবে। এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে এই রংপুর ডিভিশনেই। এখানে রাধাকৃষ্ণের মন্দির ও কালীমাতার মন্দির তৈরি হয়েছে, একই সঙ্গে রাম মূর্তির সঙ্গে তৈরি হচ্ছে 28 ফুটের আদি যোগী শিব মূর্তি এবং 53 ফুটের ভগবান কৃষ্ণ মূর্তি, এবং তার সঙ্গে ভগবান শ্রীরামের 75 ফুটের মূর্তি বাংলাদেশে। অর্থাৎ এক কথা, ইসলামী বাংলাদেশের বুকে বিশাল একটা মন্দির কমপ্লেক্স তৈরি করে যেন ওখানকার হিন্দুরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সেখানকার মৌলবাদীদের প্রতি। বিষয়টা কিন্তু আদৌ ছোট নয়। প্রশ্ন উঠছে, এই সাহস সেখানকার হিন্দুরা পেল কি করে? আরও একটা প্রশ্ন, শেখ হাসিনার আমলে এই সব মূর্তি নির্মাণের পরিকল্পনা পাশও হয়েছিল, কিন্তু কাজ শুরু হয়েছে তার পতনের পর এবং ঝড়ের গতিতে সম্পন্ন হওয়ার পথে সেই কাজ। উদ্বোধন এই জুলাই মাসে। এই সাহস কি অবাক করার মতো নয়? আর এটা অনুমান করেই অনেকেই এমনও বলছেন শিলিগুড়ি করিডর নিরাপদ করতে ভারত এই পরিকল্পনা তৈরির পশ্চাতে। এই মূর্তি ও মন্দিরের ক্ষতি হলে রংপুর দখলে দেরি করবে না ভারত ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপও নিতে পারে। এসব কথার মধ্যে কিছু বাস্তব ভৌগোলিক উদ্বেগ আছে ঠিকই, জল্পনা আছে, কিন্তু বাস্তবতাকেও অস্বীকার করা যায় না। শিলিগুড়ি করিডর ভারতের জন্য অবশ্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাকে সরাসরি রংপুর দখল বা বাংলাদেশ অভিযান কথায় নামিয়ে আনা, এটা এই মুহূর্তে রাজনৈতিক জল্পনা বলা যেতেই পারে। আন্তর্জাতিক আইন, কূটনীতি, সীমান্ত বাস্তবতা এসব বিষয় এত সরল নয়। কোনো মন্দিরে হামলা হলেই
একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের ভূখণ্ডে অভিযান চালাবে, এটা বাস্তব নীতি নয়। তবে সে সম্ভাবনা উড়িয়ে দেওয়াও যায় না। বিশেষত সেখানকার মন্দির, সেই মন্দির রক্ষা করতে গেলে হিন্দুদের উপরেও আক্রমণ আসবে, অনেক হতাহত হতেই পারে। এই হতাহত হলে ভারত হাত গুটিয়ে আর বসে থাকবে না। কারণ এই ভারত, মোদির ভারত, সেই পুরনো ভারত নয় যেখানে মেরেছ কলসির কানা, তাই বলি কি প্রেম দেব না, এই ভারত আর নেই। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে রাম মূর্তির গায়ে হাত পড়লে তার প্রতিক্রিয়া ভারতের জনগণের মধ্যেও নিদারুণ হবে, এটা বললে একদম ভুল নেই। তাহলে আসল সমস্যাটা কোথায়? সমস্যাটা তিনটি স্তরে। প্রথমত, সংখ্যালঘুদের নিরাপত্তা সংকট। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বড় অংশ এখনো নিরাপত্তাহীনতা অনুভব করে এবং দিন দিন তাদের নিরাপত্তাহীনতা বাড়ছে এই ইউনূসের আমলে এবং তারপরে তারেক রহমান সরকারের আমলে। এই অনুভূতি শুধু মানসিক নয়, এর পেছনে বাস্তব ঘটনার অভিজ্ঞতা আছে। দ্বিতীয়ত, মৌলবাদী রাজনীতির উত্থান। ধর্মীয় আবেগকে ব্যবহার করে কিছু গোষ্ঠী রাজনৈতিক প্রভাব বাড়াতে চাইছে। বাংলাদেশে পাকিস্তান তার পা আরো শক্ত করে রাখছে। এতে রাষ্ট্র দুর্বল হচ্ছে, সমাজ বিভক্ত হচ্ছে, আর সাধারণ মানুষও আতঙ্কিত হচ্ছে। তৃতীয়ত, ভূ রাজনৈতিক সন্দেহ। ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে আজ যে অবিশ্বাসের জাল ক্রমশ ঘিরে ধরছে, সেটা কোনো ধর্মীয় প্রকল্পকে সহজেই আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যুতে পরিণত করবে। ফলে স্থানীয় একটি মন্দিরে হাত পড়লে জাতীয় রাজনীতি পেরিয়ে আন্তর্জাতিক আলোচনায় সেটা চলে আসবেই এবং তার প্রতিক্রিয়াও দেখা যাবে। এখানে একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যে কোনো ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকার থাকা, এটা হচ্ছে সেখানকার সংখ্যালঘু মানুষের অধিকার। এবং যখন এই অধিকারের অর্থ ইত্যাদি জমি কোত্থেকে আসছে সেসব জেনেই প্রশাসন অনুমতি দিয়েছে, তখন সেই নিয়ে আর কোনো প্রশ্ন করা যায় না বর্তমানে। তবে যেটা জানা যাচ্ছে, দেশের আইন মেনেই এই নির্মাণ হচ্ছে। এই নির্মাণের অনুমতি দিয়েছিল শেখ হাসিনা সরকার। যখন দেশে 560টি বিশালকায় মডেল মসজিদ তৈরি করলেন শেখ হাসিনা, তখন হিন্দুরাও দাবি করেছিল তারা তাদের নিজেদের টাকায় তৈরি করতে চায় বিশাল মূর্তি কমপ্লেক্স, কারণ শেখ হাসিনা বলেছেন এই টাকা সৌদি আরব দিয়েছিল। সুতরাং হিন্দুরা যখন বলল যে তারা নিজেদের টাকায় তারা মন্দির করবে, নিজেদের জমিতে, নিজেদের ক্ষমতায়, শেখ হাসিনা তার আইন মেনেই সেটাকে পাশ করে গিয়েছেন। সুতরাং হিন্দুরা যে জোর করে অবৈধভাবে মন্দিরটি এবং ওইসব মূর্তি তৈরি করছে, শ্রীরামের 75 ফুট মূর্তি তৈরি করছে, তা একদমই নয়। এই পরিস্থিতিটা আমাদের কিভাবে দেখা উচিত? আমি মনে করি এইখানে এই মন্দির, সেটা নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে। মন্দির, মূর্তি, মসজিদ, গির্জা সব ধর্মীয় স্থাপনায় রাষ্ট্রের সুরক্ষার মধ্যে থাকা উচিত। আর ধর্মীয় স্থানে হামলা মানে শুধু একটি স্থাপনায় আঘাত নয়, তা সমাজের সম্পূর্ণ সংখ্যালঘুদের ওপর আঘাত। তৃতীয়ত, আরেকটি কথা হচ্ছে রাজনৈতিক দায়িত্বশীলতা। হিন্দু বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, ভারত বিদ্বেষ বা সাম্প্রদায়িক উস্কানি, এগুলো দিয়ে সাময়িক রাজনীতি করা যায়, তা কিন্তু দীর্ঘমেয়াদে রাষ্ট্র ধ্বংস হয়। যারা ধর্মীয় সংবেদনশীলতাকে ঘিরে ভোটের খেলা খেলতে চাইছে বাংলাদেশে, তাদের বিরুদ্ধে জনমত তৈরি হবে এবং মনে রাখতে হবে তাদের দিকে কিন্তু নজর রেখে দিয়েছে সমস্ত ভারত, তো দেখে দিয়েছে ভারতের জনগণও। বাংলাদেশ এখন একটা সময় পার করছে যেখানে প্রত্যেকটি ধর্মীয় প্রতীক, প্রতিটি সংখ্যালঘু ইস্যু, প্রতিটি ভারত সম্পর্কিত সংবাদ সবকিছুই অবিশ্বাসের চোখে দেখা হচ্ছে। এই পরিবেশে 75 ফুটের রাম মূর্তি শুধু একটি ভাস্কর্য নয়, এটা হয়ে গেছে রাষ্ট্র, ধর্ম, পরিচয় আর ভূ রাজনীতির সংযোগ স্থল। তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে। তাদেরকে মনে রাখতে হবে ভারতের মানুষ শ্রীরামের মূর্তির অমর্যাদা সহ্য করবে না। যদি সে দুঃসাহস কারো হয়, মানে কোনো মৌলবাদী শক্তির হয়, তবে তার খুব বড় মূল্য দিতে হবে। রামের গায়ে হাত পড়লে ভারতের জনতা বিপুল বিক্ষুব্ধ হবে, এটা মানতেই হবে। আর রংপুর অভিযান তখন কিন্তু হয়ে উঠবে এক বাস্তবতা। তাদের বিরুদ্ধে লড়াই ফেসবুকে হবে না, সামাজিক মাধ্যমে লড়াই হবে না, লড়াই হবে সরাসরি গুলি, গোলা, বন্দুকে। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।